আওয়ামী লীগ ইজ ভেরি মাচ অন। আওয়ামী লীগ শেষ হওয়ার কিছু নেই। নেত্রী স্ট্র্যাটেজি ঠিক করে রেখেছেন। শি নোজ দ্য হোল পিকচার এবং দ্য গেম ইজ অন। আজকে যদি আপনি বাংলাদেশ আওয়ামী লীগের অবস্থানটা দেখেন, 17 মাসের মাথায়, একথা আমি আরও আগে বলেছি, আজকে কি গত বছরের 5ই আগস্টের মতো নাজুক অবস্থায় আওয়ামী লীগ আছে? আজকে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ কি গত বছরের 5ই আগস্টের মতো আওয়ামী লীগকে ভাবছে? নাকি আজকে তারা গত 17 মাসে বাংলাদেশের যে অবক্ষয় দেখেছে, অর্থনীতির যে ভঙ্গুর অবস্থা দেখেছে, আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবস্থা দেখেছে, বিচার বিভাগ বলেন, গণমাধ্যমের স্বাধীনতা বলেন, কোথাও কোনো সুখবর নেই। এই যে সারা দেশ জুড়ে অরাজকতা, এই যে ইনুস গংদের চরম ব্যর্থতা, এই যে বিএনপি জামাতের রাজনৈতিক স্বরূপে আবির্ভূত হওয়া, এবং আমরা দেখলাম যে একটা রাজনৈতিক দল কতখানি খারাপ হইতে পারে। এই 17 মাসের বিএনপি না দেখলে আপনাদের যতই আমরা বলতাম, আপনারা বিশ্বাস করতেন না। সুতরাং এই 17 মাসে আওয়ামী লীগ কি গেইন করেছে? এমন একটা ব্যবস্থা যে আপনি ব্যাংকে টাকা রেখেছেন এবং মাস শেষে অটোমেটিক সেখানে ইন্টারেস্ট যোগ হচ্ছে, আপনি কিন্তু কিছু করছেন না। তো আওয়ামী লীগ এখন কিছু করুক না করুক, গত 17 মাসে আওয়ামী লীগ কিন্তু অনেক কিছু অর্জন করেছে। সুতরাং এই যে প্রাপ্তিটুকু, এটা আপনি দেখবেন না। আমি জানি আমার নেতাকর্মীরা ভীষণ কষ্টে আছে, যারা বাংলাদেশে আছে, যারা জেলে আছে, তারা মানবেতর জীবনযাপন করছে। জেলের এত খারাপ অবস্থা, ন্যূনতম কয়েদিদের অধিকার সেখানে পালন করা হচ্ছে না। জেল থেকে আমি নিয়মিত খবর পাই, আমাদের রাজবন্দীরা একাধিক মিথ্যা মামলার সাফার করতেছেন, জেলে কষ্ট করতেছেন। আবার একটা বড় অংশ যারা নিজেদের ঘর বাড়িতে থাকতে পারছে, অনেকের ব্যবসা প্রতিষ্ঠান, উপার্জনের পথ বন্ধ হয়ে গেছে। এবং তৃণমূল, যারা দল 15 বছরের বেশি ক্ষমতায় থাকাকালীন কোনো রকমের সুযোগ সুবিধা পায়নি বা উল্লেখযোগ্য সুবিধা পায়নি, তারাও চরমভাবে নির্যাতিত হচ্ছে। এইটা স্বীকার করি এবং তাদের জন্য আমাদের সবার সহমর্মিতা, সহানুভূতি, সমবেদনা সবই আছে। আমরা সবাই যার যার অবস্থান থেকে তাদের জন্য চেষ্টা করছি। অন্তত আর কিছু না পারি, ফেসবুকে একটু কথা বলছি, এই যে ইউটিউবে কথা বলছি। আমাদের সাথে গত 15 বছরের 6 মাস যেসব হাইব্রিডরা মিশেছিল, যারা মধু খেয়েছে, তারা ঝরে গেছে। আমাদের সেই সব নেতারা, যাদের শেখ হাসিনা বিশ্বাস করে দায়িত্ব দিয়েছিল, দলের দায়িত্ব দিয়েছিল, তাদের অধিকাংশই ব্যর্থ হয়েছে। শেখ হাসিনার আস্থার প্রতিদান তারা দিতে পারেনি এবং যার পরিণতিতে দল ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা তৃণমূলকে দূরে ঠেলে দিয়েছে। আমি নিজে দেখেছি, দিনের এতে আমাদের সভানেত্রী পার্টি অফিসে গিয়ে দেখেছি, সেখানে আওয়ামী লীগের অনেক কেন্দ্রীয় নেতা ইনক্লুডিং ওবায়দুল কাদের, একদম তৃণমূলের মুরব্বী বয়স্ক, তাদের সাথে এত খারাপ ব্যবহার করছে যে আমার দেখে খুব খারাপ লাগতো। সেই ব্যর্থ নেতারাও কিন্তু আইডেন্টিফাইড হয়েছে। আজকে তারা তৃণমূলের সামনে সেইভাবে কথা বলতে পারে না। এবং নেত্রীও এগুলো দেখেন যে কোন নেতা কর্মীদের কাছে কতটুকু গ্রহণযোগ্য, কোন নেতাকে কর্মীরা পছন্দ করছে না, সব আমলনামা নেত্রী শেখ হাসিনার কাছে জমা আছে। সম্প্রতি দ্য ওয়াল, একটা অনলাইন নিউজ পোর্টাল, সেখানে নেত্রী শেখ হাসিনা একটা ইন্টারভিউ দিয়েছে। আপনাদের অনেকেই পড়েছেন, যারা পড়েননি এটা পড়ে দেখবেন। সেখানে নেত্রী দলের ভবিষ্যৎ নেতৃত্ব সম্পর্কে খুব স্পষ্ট করে বলে দিয়েছে, তৃণমূল থেকে
নেতৃত্ব বাছাই করা হবে এবং যে কাজটি তিনি অলরেডি করে ফেলেছেন। বাংলাদেশের প্রতিটা জেলা উপজেলায় নেতৃত্ব কীরকম হবে সেটা তিনি অলরেডি সাজিয়ে রেখেছেন। তিনি ক্লিয়ারলি বলেছেন এমন নেতা চান যিনি প্রয়োজনে কৃষকের কাছে খেতে চলে যাবেন, আবার যিনি তরুণ প্রজন্মের সাথে ডিজিটাল মিডিয়ায় যোগাযোগ করবেন, কথা বলবেন। অর্থাৎ আমাদের সেই সব নেতা, ওষুধের গায়ে যেমন লেখা থাকে না এক্সপায়ারি ডেট, তো আমাদের আওয়ামী লীগের অনেক কেন্দ্রীয় নেতার আসলে ওই এক্সপায়ারি ডেট পার হয়ে গেছে। নেত্রী ডিজিটাল বাংলাদেশ করেছে, কিন্তু আমাদের কয়জন কেন্দ্রীয় নেতা সেই ডিজিটাল প্ল্যাটফর্মটা ব্যবহার করে রাজনীতির কাজে লাগিয়েছে? আমাদের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের একটা ফেসবুক ছিল, সেই ফেসবুকে প্রতিদিন তার স্যুট টাইয়ের ছবি দেখতাম আমরা। কোনোদিন রাজনীতির কোনো কিছু দেখেছি বলে আবার মনে পড়ে না। একটা কোটেশন দিতেন লিটারেচার থেকে। এই লিডারশিপ গণ অনেকেই আমাকে অনেক দিন ধরেই জিজ্ঞেস করছিলেন, এটা আমাদের একটা কমন প্রশ্ন ছিল যে ভাই দলের অনুকূল সময় আসলে, দল ক্ষমতায় ফিরে আসলে ওই নেতৃত্ব কি আবার ফিরে আসবে? দ্য আনসার ইজ নো, আসবে না। যোগ্যতা প্রমাণ করেই আগামীতে দলের নেতৃত্বে আসতে হবে। নেত্রী ক্লিয়ারলি বলেছেন ইভেন তার সন্তান জয় কিংবা পুতুলও যদি রাজনীতির নেতৃত্বে আসে তাদের যোগ্যতা প্রমাণ করে আসতে হবে। সুতরাং একটা জিনিস আমি খেয়াল করেছি, এটা 1/11/2007 সালের সময় তখনও দেখেছি, যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে শেখ হাসিনা কিন্তু অ্যানালিসিস করে এবং সেই পরিস্থিতি থেকে তিনি শিক্ষা গ্রহণ করেন, তিনি সেই অনুযায়ী তার ভবিষ্যৎ স্ট্র্যাটেজি ঠিক করেন। এই যে গত 17 মাস দলের প্রতিকূল সময় তিনি কিন্তু বসে নেই, তিনি কাজ করছেন। কিন্তু এই সংগ্রামে কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছ থেকে তার যে সমর্থন পাওয়ার কথা ছিল, যে কোনো কারণেই হোক, সেটা সেভাবে কাজ করছে না, সেই টিমওয়ার্কটা নাই। সংকটে নেতৃত্বের যোগ্যতা প্রমাণিত হয়। দুঃখজনক হলেও সত্য যে বেশ একটা লম্বা সময় ধরে আওয়ামী লীগের নেতৃত্বে যোগ্য মানুষগুলো স্থান পাচ্ছিল না, সেটা দেশে বলেন কিংবা বিদেশে বলেন। আজকে তো এটা প্রমাণ হয়েছে যে এই সময় বিদেশেও আওয়ামী লীগের পক্ষে যারা কাজ করছে তাদের কারা কারা কতটা ইফেক্টিভলি কাজ করছে আর কারা করছে না। এবং আমি খুব অবাক হয়ে দেখছি যে দলের পোস্ট নাই কিংবা থাকলেও সামান্য পোস্ট, এরকম ইয়াং ছেলে মেয়ে এত ইনোভেটিভ আইডিয়া নিয়ে গ্লোবালি কাজ করছে। যে লন্ডনে একটা ছেলে আছে তহিদ, ফয়েজ খান তহিদ, আমি ওই ছেলেটাকে বাংলাদেশ থেকে চিনি অনেক আগে। এই ছেলেটা একটা টিম করেছে বিশ্বের অনেক দেশ থেকে, ইয়াং, অধিকাংশ ইয়াং, আমাদের মতো বুড়া টুড়া কয়েকজন আছে। এবং সে দেখলাম একদম ব্রিটেনের রাজার থেকে শুরু করে সবখানে প্রায় চিঠি লিখেছে এবং অধিকাংশ চিঠির উত্তর এসেছে এবং তারা ডকুমেন্ট করতেছে। এই যে 5ই আগস্টের পর থেকে ইউনূস বাহিনী তার জঙ্গি বাহিনী দিয়ে সারা দেশে যে অন্যায় অবিচার করেছে সব কিছু ইংরেজিতে ডকুমেন্ট করা আছে। আর এখন টেকনোলজি এত ডেভেলপ যে আপনার অনেক বেশি কাজ করতে হবে না, জাস্ট ইউ নিড দ্য আইডিয়া, ইউ নিড টু নো হাউ টু ডু ইট। এই কাজগুলো হচ্ছে। একটা নতুন জেনারেশন এই প্রতিকূলতার মধ্য দিয়ে উঠে আসছে এবং ব্যর্থ জেনারেশন, ধান্দাবাদ জেনারেশন, এরা কিন্তু অটোমেটিক ঝরে যাচ্ছে। সুতরাং এই অবস্থায় আওয়ামী লীগ কি শেষ হয়ে যাবে কিনা, এই প্রশ্নটি অবান্তর। প্লিজ এভাবে ভাববেন না। কষ্ট রাজনীতির অংশ, সাফারিংস রাজনীতির অংশ। আপনি হয়তো বলবেন যে মিয়া বড় কথা বলেন, বিদেশে নিশ্চিন্তে আছে। 40 বছর ধরে তো এই রাজনীতির সাথে আছি। হয়তো আজকে শারীরিকভাবে একটা নিরাপদ দূরত্বে আছে, কিন্তু মানসিকভাবে তো সংকটের ভেতরে আমরাও আছি। আমার বাবা মারা গেছে, আমি তার কবরটা জিয়ারত করতে যেতে পারিনি, মৃত্যুর সময় ছিলাম না, পরে যাব, 28শে জুলাই টিকিট কেটেছিলাম, যেতে পারিনি। আই হ্যাভ অ্যাকসেপ্টেড দ্য রিয়ালিটি। আমার নেতৃত্ব এক রাতে তার ভাই, মা, বাবা সব কতজন আত্মীয় হারিয়েছেন এবং তিনি তার কত বছর পরে দেশে ফিরেছেন। দিস ইজ দ্য রিয়ালিটি। রাজনীতি মানেই ক্ষমতা, রাজনীতি মানেই আরাম আয়েশ, তা নয়। আমি কিন্তু
একদিক দিয়ে একজন তৃণমূলের কর্মী ছিলাম, সেই হিসেবে আমি কিন্তু বর্তমান বিষয়টা একজন রাজনৈতিক কর্মী হিসেবে উপভোগও করছি। দিস ইজ পলিটিক্স, দিস ইজ হোয়াট আই হ্যাভ লার্ন ফ্রম বঙ্গবন্ধু শেখ মুজিব। 14 বছরের বেশি তিনি জেলের ভেতরে কাটিয়েছেন, 55 বছরের জীবন তার। আমরাও তো তার চাইতে বেশি বয়স, এই 55 বছর বয়সে একটি দেশের স্বাধীনতা এনে দিয়েছেন, জাতির পিতা হয়েছেন। এই অসাধারণ রাজনৈতিক অর্জন। আপনি যদি বঙ্গবন্ধুর কথা ভাবেন, বঙ্গবন্ধুর সৈনিক হন, আজকে আপনি যত কষ্টে থাকেন, ইউ উইল নট ফিল ব্যাড, আপনি এটাকে অ্যাকসেপ্ট করবেন। আমরা নানা রকম কষ্টে আছি, বিশ্বাস করেন। আমার খুব ইচ্ছে করলেও আমি $10 এক্সট্রা খরচ করে একটা পছন্দের খাবার খাই না। আমার মনে হয় যে আমার তৃণমূলের একটা কর্মী, সে কত কষ্টে আছে, এই $10 মানে 800 টাকা তার জন্য কাজে লাগবে। আমাদের এখানে নোমান শামীম বলে একটা ছেলে আছে সিডনি, অস্থির করে ফেলে আমাদের। বুয়েটের একজন সিনিয়র লিডার আছে নাজুম ভাই, পাগল করে ফেলে। আমরা সবাই যে যা পারি আমরা টাকা দিই, এবং তারা একটা লিগ্যাল ফান্ড করেছে, যার আইনি সহায়তা লাগে, যার 1000 টাকা 500 টাকা লাগে, তারা সর্বোচ্চ চেষ্টা করছে। আমাদের এই সিডনি যারা কখনো আওয়ামী লীগের কোনো প্রোগ্রাম আসেনি, তারাও সেখানে ডোনেট করে। তো উই অল আর ট্রাইং। অনেকে আমাকে বলেন যে এই 15 জনের মিছিল করে কি হবে, 5 লাখ লোক একদিন আনলেই হয়। আওয়ামী লীগের সেই সামর্থ্য আছে, চাইলে 5 লাখ লোক ঢাকায় জড়ো করতে পারে, কিন্তু নেত্রী হয়তো মনে করেন দিস ইজ নট দ্য টাইম। রাজনীতি একটা দীর্ঘমেয়াদী খেলা। আমাদের সৌভাগ্য যে আমাদের নেত্রী শেখ হাসিনা জীবিত আছেন, বেঁচে আছেন, এবং তার সামনে হোল পিকচারটা আছে। আমি হয়তো এই সেই অন্ধের হাতি দর্শনের মতো, আমি হয়তো লেজ ধরে মনে করি এটাই হাতি, কেউ হয়তো সুর ধরে মনে করে এটাই হাতি, কেউ হয়তো গায়ে হাত দিয়ে মনে করে এটাই হাতি, কিন্তু পুরো পিকচারটা শেখ হাসিনার কাছে আছে। তারেক রহমান ফিরেছে বলেই আওয়ামী লীগের রাজনীতি শেষ হয়ে যাবে, এটা ধারণা করা কোনো মানে সুবিবেচনা প্রসূত ব্যাপার নয়। আওয়ামী লীগের মতো চলবে, আওয়ামী লীগের শক্তিতেই চলবে, আওয়ামী লীগের শক্তিতেই সে চলছে, এবং আওয়ামী লীগের কৌশলটাও নির্ধারণ করা আছে। আওয়ামী লীগ এমন কিছু করবে না যেটা আলটিমেটলি হঠকারিতায় পরিণত হয়। সুতরাং এখনো সব শেষ হয়ে যায়নি। আওয়ামী লীগ হুট করে শেষ হওয়ার মতো দল নয়। হয়তো আমাদের দুঃসময় দীর্ঘায়িত হবে, হয়তো হবে না। আলোচনা কিন্তু পর্দার আড়ালে থেমে নেই, আলোচনা চলছে। তবে নিশ্চিত ইউনূসগঞ্জে ফেল করেছে এটা বোঝা যায় তারেক রহমানের এই দৃশ্যে আবির্ভূত হওয়ার মধ্য দিয়ে, এবং তিনি অলরেডি সমালোচিত হওয়া শুরু করেছেন। কালকে দেখেন এত সাজানো সুন্দর 300 ফিট পূর্বাঞ্চলের এই রাস্তাটা, কালকে জনসভার পরে এই জায়গাটা কি হয়েছে এবং তছনছ করে দিয়ে চলে গেছে। আমি আশা করব বিএনপি এই দায়িত্বশীলতার পরিচয় দিয়ে ওই জায়গাটা আবার তার আগের মতো জায়গায় ফিরিয়ে আনবে। গড়া কঠিন, ধ্বংস করা সহজ। অনেক কষ্ট করে শেখ হাসিনা গড়েছেন, এখন এসে ইউনূস তো দেশটার, বলেছি বারবার বলছি, ধ্বংসের একেবারে শেষ প্রান্তে নিয়ে গেছেন, দেশটাকে বিদেশের হাতে তুলে দিয়েছেন, দেশটার মধ্যে জঙ্গিবাদের মানে একদম বাম্পার ফলন ঘটিয়েছেন। কিন্তু আওয়ামী লীগের যে রাজনীতি, আওয়ামী লীগের রাজনীতির যে শক্তি, বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ। বাংলাদেশে আরেকটা দল বলেন তো যে দলটা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে? বাংলাদেশে আরেকটা দল বলেন তো যে দলে বঙ্গবন্ধুর মতো একজন নেতা আছে? তো যে দল বঙ্গবন্ধুর মতো একজন নেতাকে ধারণ করে, যে দল ৭১-এর মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেওয়ার ইতিহাস ধারণ করে, সেই দল তো হঠাৎ করে শেষ হয়ে যায় না। কিন্তু আমি দেখেছি যখনই আওয়ামী লীগ তার এই স্ট্রেংথের জায়গা থেকে সরে আসে, বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ থেকে সরে এসে এই চাটুকারিতার দিকে ঝুঁকে যায়, হাইব্রিডদের নিয়ে রাজনীতি করে, মডেল দেখতে মাথা আওলায় যায়, তখনই দলটা সংকটে পড়ে। কিন্তু দলটা আবার ঘুরেও দাঁড়ায়, এবং তৃণমূল আপনাদের নিয়েই শেখ হাসিনা ঘুরে দাঁড়াবে। আওয়ামী লীগ
তার সুদিন ফিরিয়ে আনবে। আওয়ামী লীগের সুদিন মানেই আসলে জনগণের সুদিন। আওয়ামী লীগ তো অনেক করেছে, ১৫ বছর ক্ষমতায় ছিল, আপাতত ধরেন ৫ বছর ক্ষমতায় থাকলো না, কি হয়েছে? কিন্তু এই ৫ বছর, এই যে ১৭ মাস ক্ষমতায় নাই, সাফার করতেছে বাংলাদেশ, আমরা করতেছি, আমরা নেতাকর্মীরা করছি, আওয়ামী লীগের নেতা, কিন্তু বাংলাদেশ তো সবার চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। সুতরাং বাংলাদেশের স্বার্থে, বাংলাদেশের মানুষের স্বার্থেই আওয়ামী লীগ আবার ফিরে আসবে বাংলাদেশে, এবং আমি বিশ্বাস করি সেটা শেখ হাসিনার নেতৃত্বেই, এবং সেটা অনেক বেশি দূরের কোনো ব্যাপার নয়। সুতরাং হতাশ হবেন না। হতাশা আপনার জন্য কোনো সুসংবাদ বয়ে আনবে না, বরং লেটস ফেস দ্য রিয়ালিটি। আমাদের দুঃসময় যাচ্ছে। তারেক রহমান তার রাজনৈতিক অতীতকে যদি আমি কনসিডারেশনে নেই, তাহলে তার হাতে কোনো ম্যাজিক নেই, বরং তিনি আরও বেশি আক্রমণাত্মক হতে পারে আওয়ামী লীগের উপরে। এটা আমি এই মুহূর্তে বলি না এই কারণে, আই ওয়ান্ট টু গিভ হিম এ চান্স। ১৭ বছর বাইরে ছিলেন, তার রাজনীতিটা আমাদের জন্য ভালো না, দেশের জন্য ভালো না, কিন্তু তার পক্ষের লোকজন বলতে পারে যে না, হি হ্যাজ চেঞ্জড এ লট, অ্যান্ড উই হ্যাভ টু সি ওয়েদার হি হ্যাজ চেঞ্জড অর নট। কিন্তু আওয়ামী লীগকে বাদ দিয়ে ইনক্লুসিভ নির্বাচন না করে তিনি যদি নেতা হন, তিনি যদি নির্বাচনের মাধ্যমে জয়লাভ করে বাংলাদেশের প্রধানমন্ত্রী হন, সেখানেই তার বিতর্কের শুরু, এবং তার সামনের যে রাজনীতি, সেটা আসলেই এক কঠিন চ্যালেঞ্জের। সুতরাং আওয়ামী লীগ ইজ ভেরি মাচ অন। আওয়ামী লীগ শেষ হওয়ার কিছু নেই। নেত্রী স্ট্র্যাটেজি ঠিক করে রেখেছেন, শি নোজ দ্য হোল পিকচার, এবং দ্য গেম ইজ অন। আমরা গত কয়েক মাস ধরে বাংলাদেশের রাজনীতিতে যে জোট দেখলাম, যে পালাবদল দেখলাম, তা আমাদের অনেকের কল্পনারও বাইরে ছিল। কিন্তু আজকের আলোচনার কেন্দ্রবিন্দুতে আছেন এমন একজন ব্যক্তি, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে নিয়ে এখন চায়ের কাপ থেকে শুরু করে আন্তর্জাতিক গণমাধ্যম, সব জায়গায় একটাই প্রশ্ন: তিনি কি ফিরে আসবেন, নাকি তার অধ্যায় এখানেই শেষ হয়ে গেল? আজকে আমি আপনাদের সামনে কোনো গুজব বা শোনা কথা বলতে আসিনি। আমি ইতিহাসের কিছু নির্মম সত্য এবং আন্তর্জাতিক গণমাধ্যম, বিশেষ করে বিবিসির একটি সাম্প্রতিক বিশ্লেষণকে সামনে রেখে কিছু সমীকরণ মেলানোর চেষ্টা করব। এই সমীকরণগুলো মিললে হয়তো আপনারা এক নতুন ভাবনার খোরাক পাবেন। শেখ হাসিনার ফিরে আসা, এমনকি নোবেল পুরস্কার পাওয়ার মতো অবিশ্বাস্য কোনো ঘটনা ভবিষ্যতে ঘটতে পারে কিনা, ইতিহাসের পাতা কি বলে, সেটাই আজকে আমরা ব্যবচ্ছেদ করার চেষ্টা করব। আলোচনার শুরুতেই মানুষের ভাগ্য বা নিয়তি নিয়ে একটু কথা বলা দরকার। আপনারা জানেন, মানুষের জীবন আসলে 4টি অদৃশ্য সুতো দ্বারা বাঁধা থাকে। প্রথমটি হলো জন্ম। আপনি কোথায়, কোন পরিবারে জন্মেছেন, সেটাই আপনার জীবনের অনেক কিছু ঠিক করে দেয়। ধরুন, সৌদি আরবের রাজ পরিবারে যার জন্ম হয়েছে, তার ভাগ্য আর আপনার আমার ভাগ্য কোনোদিন এক হবে না। আপনি যত চেষ্টাই করেন, যত মেধার অধিকারী হন না কেন, আপনি কি চাইলেই ব্রিটিশ রাজ পরিবারের সদস্য হতে পারবেন না। নিয়তি আপনাকে কোনোভাবেই কিন্তু সেই সুযোগ দেয়নি। দ্বিতীয় বিষয়টি হলো ভৌগোলিক অবস্থান। আপনার জন্ম যদি ইউরোপ বা আমেরিকায় হতো, তবে আপনার চিন্তাধারা একরকম হতো। আর এই বাংলাদেশের পলি মাটিতে জন্ম নেওয়ার কারণে আপনার বেড়ে ওঠা, আপনার মন মানসিকতা সম্পূর্ণভাবে ভিন্ন। একটা মজার উদাহরণ দিই। সিনেমার পর্দায় আমরা জেমস বন্ডকে দেখি। এখন সেই জেমস বন্ডকে যদি আপনি পুরান ঢাকার অলিগলিতে ছেড়ে দেন, তবে আসলে কি হবে? 1 ঘন্টা সেখানে থাকলে হয়তো পুরান ঢাকার বিরিয়ানি আর গরম সহ্য করতে না পেরে জেমস বন্ডের অবস্থা খারাপ হয়ে যাবে। অর্থাৎ ভূগোল বা পরিবেশ এখানে একটা বিশাল ফ্যাক্টর হিসাবে কাজ করছে। তৃতীয় বিষয়টি হলো সময় এবং সুযোগ। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে না পারলে বড় বড় রাজত্বের পতন ঘটে।
এখানে শেখ হাসিনার কথাই ধরে নেওয়া যেতে পারে। ২০০৯ সালে বা ২০১২ সালে তিনি যা করতে পেরেছেন, ২০২৪ বা ২০২৫ সালে এসে কি সেই একই কাজ করা সম্ভব ছিল? সময় সবসময় এক থাকে না। সময়ের স্রোতে অনেক কিছুই কিন্তু ভেসে চলে যায়। আর চতুর্থ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো ইতিহাস বা ঐতিহ্য। ইতিহাস বড় নির্মম কিন্তু সত্য। ইতিহাস বারবার ফিরে আসে। অতীতে যা ঘটে ভবিষ্যতে তার ছায়া অবশ্যই আমরা দেখতে পাই। শেখ হাসিনা যে লেগেসি বা ঐতিহ্য বহন করেন, অর্থাৎ তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা, এই পরিচয়টাই তার রাজনীতির মূল ভিত্তি। এখন প্রশ্ন হলো, ইতিহাসে শেখ হাসিনার মতো শাসকদের পরিণতি আসলে কি হয়েছিল, এবং সেই ইতিহাসের আলোকে শেখ হাসিনার ভবিষ্যৎ আসলে কোন দিকে যাচ্ছে? আপনারা যদি গত ৫ আগস্টের ঘটনার দিকে তাকান, তবে দেখবেন বিষয়টি ছিল রীতিমতো অলৌকিক। ওই দিন জনগণের যে রোষানল ছিল, যে ক্ষোভ ছিল, তাতে শেখ হাসিনা বা তার পরিবারের সদস্যদের প্রাণে বেঁচে যাওয়াটা ছিল প্রায়ই অসম্ভব বিষয়। পরিসংখ্যান বা বাস্তবতা বলছিল ৯৯.৯% সম্ভাবনা ছিল যে গণভবন আক্রান্ত হবে এবং সেখানে এক ভয়াবহ রক্তপাত হবে। অনেকে তো ধরেই নিয়েছিলেন যে শেখ পরিবারের কেউ আর জীবিত থাকবে না। কিন্তু বাস্তবে আসলে কি ঘটল? শেখ হাসিনা হেলিকপ্টারে করে দেশ ছাড়লেন। তার বোন শেখ রেহানাও সাথে ছিলেন। এই যে দেশ ছাড়ার মুহূর্তটা, এটা নিয়ে অনেক বিশ্লেষণ হচ্ছে। হেলিকপ্টারটি যখন উড়ল তখন আকাশপথে অনেক কিছুই ঘটতে পারত। যান্ত্রিক ত্রুটি হতে পারত, আবহাওয়া খারাপ হতে পারত, কিংবা এই উত্তাল সময়ে সেনাবাহিনীর ভেতর থেকে বা অন্য কোনো পক্ষ থেকে বাধা আসতে পারত। কিন্তু কিছুই হয়নি। তিনি নিরাপদে ভারতে পৌঁছালেন। এমনকি তার ঘনিষ্ঠ সহযোগী সালমান এফ রহমান বা আনিসুল হকের মতো ব্যক্তিরা, যারা পরে ধরা পড়েছিলেন, তারাও কিন্তু এই মুহূর্তের গণপিটুনি থেকে বেঁচে গিয়েছিলেন। আওয়ামী লীগের নেতাকর্মী এবং সমর্থকদের একটা বড় অংশ এখন বিশ্বাস করতে শুরু করেছে যে এই বেঁচে যাওয়াটা সাধারণ কোনো ঘটনা নয়। তারা মনে করছেন আল্লাহ হয়তো শেখ হাসিনাকে বাঁচিয়ে রেখেছেন কোনো একটি বিশেষ উদ্দেশ্যে। যদি তার মৃত্যু লেখা থাকতো, তবে ৫ আগস্টেই তা হতে পারত। যেহেতু তিনি বেঁচে আছেন, তার মানে নিশ্চয়ই প্রকৃতি বা নিয়তি তার জন্য অন্য কিছু লিখে রেখেছে। এই বিশ্বাস থেকেই তারা প্রতিদিন সীমান্তের দিকে তাকিয়ে থাকেন, দিল্লির দিকে তাকিয়ে থাকেন, কখন তাদের নেত্রী ফিরে আসবেন। এখন আসা যাক বিবিসির সেই রিপোর্টের প্রসঙ্গে। বিবিসি তাদের বিশ্লেষণে ইতিহাসের পাতা থেকে সমসাময়িক অনেক শাসকের পতনের উদাহরণ টেনে এনেছে। তারা দেখিয়েছে ক্ষমতাচ্যুত হওয়ার পর শাসকদের পরিণতি মূলত দুই ধরনের হয়। একদল শাসক আছেন যারা পালাতে পারেননি বা পালানোর সময় ধরা পড়েছেন। তাদের পরিণতি হয়েছে অত্যন্ত ভয়াবহ। যেমন ধরুন ইতালির এক নায়ক বেনিটো মুসোলিনির কথা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ দিকে তিনি পালাতে চেয়েছিলেন, কিন্তু পারেননি। ধরা পড়ার পর তাকে এবং তার সঙ্গীদের জনরোষের শিকার হতে হয়। তাদের লাশ উল্টো করে সেই সময় ঝুলিয়ে রাখা হয়েছিল। রোমানিয়ার শাসক নিকোলাই চশেস্কু এবং তার স্ত্রী এলেনার কথাও আমরা জানি। তারাও হেলিকপ্টারে করে পালাতে চেয়েছিলেন, কিন্তু মাঝপথে তাদের হেলিকপ্টার নামিয়ে দেওয়া হয় এবং সেনাবাহিনীর হাতে সেই সময় তারা ধরা পড়ে। পরে তাদের ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। সাদ্দাম হোসেনের কথা ভাবুন, গাদ্দাফির কথা ভাবুন, তারা কেউ কিন্তু পালাতে পারেননি এবং তাদের শেষ পরিণতি ছিল মৃত্যু। বিবিসি এই উদাহরণগুলো দিয়ে বুঝাতে চেয়েছে যে ইতিহাস বলে যারা পালানোর সময় ধরা পড়েন, তাদের আর ফিরে আসার সুযোগ থাকে না। কিন্তু শেখ হাসিনার ক্ষেত্রে এই ঘটনাগুলো ঘটেনি। তিনি মুসোলিনি বা চশেস্কুর মতো মাঝপথে আটকাননি। তিনি সফলভাবে দেশ ত্যাগ করে ভারতে চলে যেতে পেরেছেন। তাহলে ইতিহাসের দ্বিতীয় দলটি এখানে কারা? যারা ক্ষমতা হারিয়ে দেশ থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছিলেন এবং
পরবর্তীতে আবার ফিরে এসেছিলেন। বিবিসি এখানে আধুনিক চীনের জনক সান ইয়াত সেনের উদাহরণ দিয়েছে। তিনি সেই সময় বিপ্লবের মুখে দেশ ছেড়ে ইংল্যান্ডে পালিয়ে গিয়েছিলেন। দীর্ঘদিন নির্বাসনে থাকার পর তিনি আবার চীনে ফিরে আসেন এবং দেশের প্রেসিডেন্ট হন। তার সম্মান বা মর্যাদা কোনো অংশেই কমেনি। ইরানের রেজা শাহ পাহলভিও পালিয়ে যেতে পেরেছিলেন, যদিও তিনি আর ক্ষমতায় ফিরতে পারেননি, কিন্তু তিনি সেই সময় প্রাণে বেঁচে গিয়েছিলেন। সবচেয়ে প্রাসঙ্গিক উদাহরণ হতে পারে ফিলিস্তিনের অবিসাংবাদিক নেতা ইয়াসির আরাফাত। একটা সময় ছিল যখন ইয়াসির আরাফাতের বিরুদ্ধে মৃত্যুদণ্ড পরোয়ানা ছিল। তাকে হন্যে হয়ে খোঁজা হচ্ছিল। তিনি দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছিলেন। কিন্তু ইতিহাস কি বলে? এই ইয়াসির আরাফাতই পরবর্তীতে বীরের বেশে ফিরে এসেছিলেন। তিনি ফিলিস্তিনের প্রেসিডেন্ট হয়েছিলেন এবং বিশ্ব শান্তিতে অবদানের জন্য নোবেল পুরস্কারও কিন্তু পেয়েছিলেন। এখন প্রশ্ন হলো, শেখ হাসিনার পরিণতি কি সাদ্দাম বা গাদ্দাফির মতো হবে, নাকি সান ইয়াত সেন বা ইয়াসির আরাফাতের মতো হবে? তিনি যেহেতু প্রথম ধাপটি পার করেছেন, অর্থাৎ সফলভাবে দেশ ত্যাগ করতে পেরেছেন এবং প্রাণে বেঁচে গেছেন, তাই তার সমর্থকরা এবং অনেক বিশ্লেষক মনে করছেন তিনি হয়তো দ্বিতীয় ক্যাটাগরিতে পড়বেন, অর্থাৎ তার ফিরে আসার একটি সম্ভাবনা ইতিহাস কোনোভাবেই কিন্তু নাকচ করে দিচ্ছে না। বিবিসির রিপোর্টে খুব কৌশলে এই ইঙ্গিতটি দেওয়া হয়েছে যে যারা একবার মৃত্যুর মুখ থেকে ফিরে যান এবং নির্বাসনে থাকেন, তাদের ঘিরে রাজনীতিতে নতুন মেরুকরণ তৈরি হয়। শেখ হাসিনার বর্তমান অবস্থান ভারতে। তার বন্ধু এখানে কারা? ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন কিংবা ভুটানের রাজপরিবার, যাদের সাথে শেখ পরিবারের দীর্ঘদিনের সম্পর্ক। এই আন্তর্জাতিক যোগাযোগ এবং তার পারিবারিক ঐতিহ্য বা লিগেসি সব মিলিয়ে একটা নতুন সমীকরণ তৈরি হতে পারে। ইয়াসির আরাফাত যেমন মৃত্যুদণ্ড মাথায় নিয়ে পালিয়ে গিয়েও পরে নোবেল বিজয়ী প্রেসিডেন্ট হয়েছিলেন, শেখ হাসিনার ভাগ্যেও কি তেমন কোনো নাটকীয় পরিবর্তন অপেক্ষা করছে? এটা শুনতে এখন হয়তো অনেকের কাছে অবিশ্বাস্য মনে হতে পারে। আপনারা হয়তো ভাবছেন, এত প্রাণহানি, এত ক্ষোভের পর এটা কিভাবে সম্ভব? কিন্তু রাজনীতিতে অসম্ভব বলে কিছু নেই। ইতিহাস সাক্ষী, সময়ের ব্যবধানে খলনায়ক নায়ক হয়, আবার নায়ক খলনায়ক হয়। তবে এখানে একটা বিষয় খুব পরিষ্কারভাবে মনে রাখতে হবে। সান ইয়াত সেন বা ইয়াসির আরাফাত যখন ফিরে এসেছিলেন, তখন তাদের দেশের প্রেক্ষাপট এবং জনগণের মনোভাবের পরিবর্তন হয়েছিল। শেখ হাসিনার ক্ষেত্রেও যদি ফিরে আসতে হয়, তবে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে বিশাল কোনো পরিবর্তন ঘটতে হবে। বর্তমান জনরোষ বা ক্ষোভের যে আগুন জ্বলছে, তা প্রশমিত না হওয়া পর্যন্ত বা নতুন কোনো রাজনৈতিক সমীকরণ তৈরি না হওয়া পর্যন্ত এই ফিরে আসাটা কোনোভাবেই সহজ হবে না। কিন্তু যারা অলৌকিকতায় বিশ্বাস করেন, যারা মনে করেন 5 আগস্টের বেঁচে যাওয়াটা আল্লাহর বিশেষ ইশারায় ছিল, তারা কোনোভাবেই আশা ছাড়ছেন না। তারা ভাবছেন, যেভাবে তিনি মৃত্যুর মুখ থেকে ফিরেছেন, সেভাবেই হয়তো একদিন রাজনীতির মঞ্চে ফিরবেন। হতে পারে সেটা খুব শীঘ্রই, অথবা হতে পারে অনেক বছর পর। আমার ব্যক্তিগত পর্যবেক্ষণ হলো, রাজনীতি আসলে একটা দাবার বোর্ডের মতো। এখানে কখন কোন চাল কে দেবে তা আগে থেকে বলা মুশকিল। শেখ হাসিনা এখন দিল্লিতে আছেন। সেখানে বসে তিনি বা তার মিত্ররা কি পরিকল্পনা করছেন তা কিন্তু আমরা কেউ জানি না। তবে বিবিসি বা আন্তর্জাতিক গণমাধ্যম তাকে এখনো মাইনাস বা একেবারে মুছে ফেলা শুরু করেনি, বরং তারা তাকে একজন গুরুত্বপূর্ণ প্লেয়ার হিসেবে বিবেচনা করছে, যার পরবর্তী মুভমেন্ট বা পদক্ষেপ পুরো দক্ষিণ এশিয়ার রাজনীতিতে প্রভাব ফেলতে পারে।